আজকে আমরা পড়ব রেচনতন্ত্র, যেটা এনসিইআরটি বেসিস পড়ব। এটা ক্লাস 5-এর স্টুডেন্টদেরও কমসে ছোটদের জীবনবিজ্ঞানের মধ্যেও পড়েছে। ক্লাস 5-6-এ তো সিলেবাস আছে, 6-এ এটা সিলেবাস আছে, 9-এও সিলেবাস আছে, 11-এর সিলেবাস আছে। যাবতীয় কম্পিটিশন পরীক্ষা এনসিইআরটির বই থেকেই সব কোয়েশ্চেন হয়। তো এনসিইআরটির একদম এনসিইআরটি সিলেবাস ফলো করে পড়ানো হবে। চ্যাপ্টারে পুরো কনসেপশন দেওয়া হবে, প্রথম থেকে শেষ তক। খাতা নিয়ে বসো, খাতায় নোট করো। আমি সব কিছু বোর্ডে লিখবো না, আমার মুখের কথাগুলো খাতায় লিখবে। সব কিছু বোর্ডে লিখবো না, বোর্ডটা জাস্ট পড়াচ্ছি, মুখের কথাটাই অল ইন অল। আমি যদি মুখে কিছু কথা বলছি সেটা তুমি, আমি বোর্ডে লিখি না লিখি তুমি খাতায় লিখবে। আমি বোর্ডে নাও লিখতে পারি কোনো কিছু তথ্য, প্রতিটা তথ্যই এনসিইআরটি থেকে, একটাও আগডুম বাগডুম তথ্য নয়। এনসিইআরটি যদি কিছু লেখা আছে আমি সেইটাই বলেছি, এনসিইআরটিতে যদি কিছু নাই সেটা বলবো না। কনসেপশন পুরা পাবে। দেখো, শুরু করছি ক্লাসটা। আমরা পৌষ্টিকতন্ত্র সম্বন্ধে সবাই নলেজ আছে। পৌষ্টিকতন্ত্রে আমরা খাবার খাই, সেই খাবারটা হজম হয়, হজম হয়ে পরে খাবারটা মল হয়ে বেরায়। মল কিন্তু রেচন পদার্থ লয়, মল একটা বর্জ্য পদার্থ, শরীরের বাজে পদার্থ, ওটাও দূষিত পদার্থ, কিন্তু রেচন পদার্থ লয়। রেচন পদার্থ আমরা তারাই বলবো যারা বিপাকজাত দূষিত পদার্থ। বিপাক মানে কখন? কোষের ভিতরে সৃষ্টি হবে, সেলগুলোই সৃষ্টি হোক মানুষের। সেলগুলোতে কী যায়, প্রতিটা কোষে কী যায় বলো? পৌষ্টিকতন্ত্র থেকে যখন খাবারটা হজম হচ্ছে, পৌষ্টিকতন্ত্র থেকে খাবারটা যখন পাকস্থলীতে হজম হচ্ছে, ক্ষুদ্রান্তে হজম হচ্ছে, হজম হয়তো খাবারটা, রক্ত এটাকে শোষণ করে নিয়ে চলে যায় প্রতিটা কোষে কোষে। কোষের কী রূপে নিয়ে যায় রক্ত? C6H12O6 গ্লুকোজ রূপে। আর আমাদের যে লাংস থাকে, লাংস জানো তো, লাংস শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্র থেকে রক্ত অক্সিজেনও নিয়ে যায় এখানে, নিয়ে গ্লুকোজ আর অক্সিজেনে বিক্রিয়া করে। এটা সব প্রাণীদের হয়। কী উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, একটা জল হয় যেটা দূষিত জল, আর একটা শক্তি 686 কিলোক্যালোরি। শক্তিটা আমার দেহে কাজে লাগে, মাইটোকন্ড্রিয়ায় জমা থাকে, যেটা আমার পেশি কোষে চলে যায়। আমরা ওইটা থেকে আমার শরীরের যাবতীয় কাজটা করছি শক্তি থেকে। ওই জন্যই আমরা খাবার খাচ্ছি। মল হয়ে গেছে পৌষ্টিকতন্ত্রে, মলের পরে গ্লুকোজটা যাওয়ার পরে আরও কার্বন ডাইঅক্সাইডটা কী দিয়ে বাইরে করবে? আমরা শ্বাসতন্ত্র, ফুসফুস দিয়ে বাইরে করে দিই। তাহলে ফুসফুস একটা রেচন অঙ্গ, কার্বন ডাইঅক্সাইড একটা রেচন পদার্থ। আমরা চামড়া দিয়ে অনেক কিছু, ঘামের সাহায্যে অনেক রেচন পদার্থ বাইর করে দিই, সেটাও তাহলে আমাদের স্কিনও রেচন পদার্থ, আমাদের লালাগ্রন্থিও রেচন পদার্থ, আমাদের পাকস্থলী থেকেও, যকৃৎ এইখানে থাকে, যকৃৎ থেকেও বিলিরুবিন মলের সাহায্যে দুটো রেচন পদার্থ বেরায়। মলে শব্দই বর্জ্য, কিন্তু দুটো রেচন পদার্থ মলেও বাইরে হয়, বিলিরুবিন আর বিলিবাডিন। ওই জন্য মলের রঙটা হলুদ হয়, ওটা মলের সাথে রেচন পদার্থ লিভার থেকে চলে যায়, হিমোগ্লোবিনগুলো ভাঙে বিলিরুবিন হয়। সেই বিলিরুবিনটা মলের সাহায্যেও আমাদের অল্প ছোটোখাটো রেচন পদার্থ ত্যাগ হয়। কিন্তু আমাদের 75% রেচন পদার্থ আমাদের হচ্ছে কিডনি ত্যাগ করে, বৃক্ক বা কিডনি। আমাদের যারা স্তন্যপায়ী প্রাণী, কিছু কিছু প্রাণী রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস নাম শুনেছি, NH3। যেমন অ্যামিবা, হাইড্রা, প্যারামেসিয়াম, সামুদ্রিক যারা মেরিন জলে বাস করে, তাদের রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। ওরা দেহত্বক বা দেহতল দিয়ে রেচন পদার্থ ত্যাগ করে, ওদের কিডনি থাকে না। পাখি, সাপ মানে সরীসৃপ, টিকটিকি, গিরগিটি পাখি ইত্যাদিতে রেচন পদার্থটার নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। এটা অত ক্ষতিকারক নয়, এটা একটু পুরো বটে। আর আমাদের রেচন পদার্থটার নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া আমাদের সৃষ্টি কোথায় হয় ওইটা পরে পড়া হবে, আজকে শুধু নামটা শুনে রাখো। মানুষের ইউরিয়াটা সৃষ্টি কোথায় হয়? লিভারে। গ্লুকোজে ইউরিয়া সৃষ্টি হয় লিভারে। সেইটা রক্তের মাধ্যমে কিডনি রক্ত থাকে, ওইটা ইউরিয়াটা মিশে যায় রক্তে। এইবারে আমাদের 5000 ml রক্ত থাকে মানুষের শরীরে। একজন মানুষের শরীরে প্রায় 5000 ml রক্ত। তার মধ্যে প্রতি মিনিটে 1100 থেকে 1200 মিলিলিটার মানুষের শরীরে থাকে। কত মিলিলিটার রক্ত মোনা? 5000 মিলিলিটার। তার মধ্যে প্রতি মিনিটে, কথাটা ধ্যান দেবে, তখন বলবে সেকেন্ডে না ঘন্টায়, প্রতি মিনিটে 1100 থেকে 1200 ml রক্ত পরিশ্রুত হয় কিডনি দ্বারা। মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গ কিডনি। দেখো আরও কিছু কিছু রেচন অঙ্গর নাম দেওয়া আছে, রেচন অঙ্গ। যেমন আরশোলার রেচন অঙ্গর নাম মেলপিজিয়ান নালিকা, চিংড়ির রেচন অঙ্গর নাম সবুজ গ্রন্থি, আরশোলার কাঁকড়া বিছার রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি, ফিতাকৃমির রেচন অঙ্গের নাম ফ্লেম কোষ বা শিখা কোষ। নিটে পড়েছিল আগের বছর। ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ বা শিখা কোষ। কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। তথ্যগুলো লিখতে পারো, আমি বোর্ডে লিখব না, এটা সব বই দেওয়া থাকে, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলোই এনসিইআরটিতে আছে, বাকিগুলো এনসিইআরটিতে নাই। আরশোলার রেচন অঙ্গের নাম মেলপিজিয়ান নালিকা,
কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজগ্রন্থি, অবশ্যই লিখবে। আর ফিতাকৃমির রেচন অঙ্গের নাম ফ্লেমকোষ বা শিকাকোষ, অ্যামিবার রেচন অঙ্গের নাম দেহত্বক, মানুষের রেচন অঙ্গের নাম কিডনি। মূল প্রধান রেচন অঙ্গ বলছি কি, এটা ছাড়াও আরও রেচন অঙ্গ আছে মানুষের, যেমন লাংস রেচন অঙ্গ বটে, কিন্তু ওইটা সাপোর্টিং। মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে কিডনি, মানুষেরও কিডনি। আমি 4-5টা রেচন অঙ্গের নাম বললাম মুখে, তোমরা নিশ্চয়ই খাতায় লিখেছো আশা করেছি। ওইটা সবসময় আমি বোর্ডে লিখছি না, সব কিছুই বোর্ডে লিখবো সেটাই লিখবে এইটা না, মুখের কথাগুলো লিখতে শিখো, বোর্ডে লেখাটা কোনো যথেষ্ট নয়। আচ্ছা, এবার আমরা একটা কিডনির গঠন পড়ব, একটা কিডনির ভিতরে কী রকম কিডনিটা দেখতে। আমরা তাহলে কোন প্রাণী? ইউরিওটেলিক। কারো অ্যামিনোটেলিক প্রাণী আছে, যেমন ওই যে অ্যামিবা ওরা অ্যামিনোটেলিক, ওদের রেচন পদার্থ অ্যামোনিয়া বাইর হয়। আমরা ইউরিওটেলিক, মানে আমাদের রেচন পদার্থটা ইউরিয়া। রেচন অঙ্গটার নাম কিডনি, রেচন পদার্থটার নাম ইউরিয়া। পাখিদের রেচন পদার্থটার নাম কি? পাখিদের রেচন পদার্থটার নাম ইউরিক অ্যাসিড। পাখিদেরও অনেকের কিডনি আছে, সরীসৃপ প্রাণীদেরও অনেকের কিডনি আছে। কারো ম্যালপিজিয়ান, আরশোলা সন্ধিপদী প্রাণী, চিংড়িও সন্ধিপদী প্রাণী, কিন্তু রেচন অঙ্গটা আলাদা আলাদা, দেখছো তো? আরশোলা রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, চিংড়ির সবুজ গ্রন্থি বললাম, কাঁকড়া বিছার কক্সাল গ্রন্থি, ফিতাকৃমির ফ্লেমকোষ বা শিখাকোষ, কেঁচোর নেফ্রিডিয়া, জোকরও নেফ্রিডিয়া। এই 5টা খুব ইম্পর্টেন্ট রেচন অঙ্গ, বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। এমনকি রেলওয়ে ফেলওয়ে যারা জেনারেল নলেজের জন্য পড়াশোনা করছে চাকরি পরীক্ষার জন্য, তাদেরও পরীক্ষায় এগুলো আসতে পারে। কণ্ঠস্থ অবশ্যই করতে হবে, আমি সেই ছোটোর সময় কণ্ঠস্থ করেছি, এখনও কণ্ঠস্থ আছে। কণ্ঠস্থ এখানে এর কণ্ঠস্থ গলায় ফ্লুয়েন্সি নিতে হবে, বারবার না দেখে বলতে হবে। কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, আরশোলা রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা, কাঁকড়া বিছার রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি, চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি, ফ্লেমকোষ বা শিখাকোষ কার রেচন অঙ্গ? ফিতাকৃমি। ফ্লুয়েন্সি নিতে হবে, গলায় তথস্থ করতে হবে, মুখে বলতে হবে। যেমন হিন্দি গান করো, জনগণ করো, তেমনি গলায় দাপট চায়। খাতায় নোট করেই সবসময় হবে না, গলায় দাপট চায়। বুদ্ধি থাক না থাক, গলায় দাপট চায়। ফ্লুয়েন্সি, বুদ্ধি না থাকলেও আমি হিন্দি গান করি, বুদ্ধি না করলেও আমি ইংলিশ গান করি, উড়িয়া গান করি, সোনাকে দেখলি মোনাকে দেখলি, বুঝি না বুঝি গান করি। গলায় ফ্লুয়েন্সি অন্য জিনিস। তেমনি জীবন বিজ্ঞানেরও কিছু তথ্য, ভূগোলের কিছু তথ্য, ইতিহাসের কিছু তথ্য, ইতিহাসের কিছু সাল, গলায় ফ্লুয়েন্সি নিতে হবে, বুঝি বা না বুঝি। গলায় ফ্লুয়েন্সি খুব ইম্পর্টেন্ট। যেমন তুমি গান করো, বুঝি বা না বুঝি, মোনাকে বুঝলি সোনাকে বুঝলি, বুঝি না বুঝি ভাষা, বুঝি না বুঝি গান, ফ্লুয়েন্সি এমনি গলায় আসে। লাইফ সায়েন্সেরও এমনি ফ্লুয়েন্সি যায়, কথা বলতে শিখতে হবে। ফ্লুয়েন্সি খুব ইম্পর্টেন্ট, বুদ্ধির থেকেও ফ্লুয়েন্সি বেশি কাজে দেয় আজকালকার যুগে। তোমাকে তো মারতে হোক 4টা গোল, কিছু কিছু বুদ্ধি দরকার নাই, ফ্লুয়েন্সি, গলার ফ্লুয়েন্সি, তুমি কোনো সময় বলেছো কথাটা, সেটাতেই চলে আসে উত্তরটা। 50% উত্তর ফ্লুয়েন্সিতেই চলে আসে, বুদ্ধি থাক বা না থাক। দেখবে তুমি সারা জীবন কাজে দেবে এই কথাটা। চলো কিডনির ছবি আঁকি। মানুষের কিডনিটা এরকম, আমি কাটে কুটে দেখাবো। ছবি অবশ্যই দেখবে, দুদিকে 2টা কিডনি থাকে এদিকে, কিন্তু একদিকের কিডনিটা দিয়ে আমি পড়ব। এটা রেচন তন্ত্র, একটা এইটা হৃৎপিণ্ড থেকে এসছে, একটা নালী হৃৎপিণ্ড থেকে রেনাল ধমনী এসছে, রেনাল ধমনী, ভালো রক্ত, রেনাল ধমনী এসছে, রেনাল ধমনী। লাল কালি লেখা আছে নাই তো বাদ দাও, ফয়সলা হয়ে লেখাবে নাই, ঠিক আছে। তো রেনাল ধমনী এসছে, এইটা ঢুকছে এখানে, আর একটা রেনাল শিরা দা ভেঙে যাচ্ছে এখান থেকে, রেনাল ধমনী, রেনাল শিরা, এটাও দুটা কিডনিতেই ঢুকছে। এইটা আসছে রক্ত, ওই প্রতি মিনিটে বললাম না 1100 থেকে 1200 মিলিলিটার রক্ত আসছে। আর ছাকার পর এটা চলে গিয়েছে আবার হৃৎপিণ্ডে, রক্ত চলে গিয়েছে। এটা আসছে ইউরিয়াযুক্ত রক্ত, মূত্রযুক্ত রক্ত। কিডনির কাজ কি? মূত্রটাকে ছেঁকে লিয়া। কিডনির এই যে একটা খাঁজ আছে, এই খাঁজটাকে বলা হাইলাম, এই পুরা খাঁজটাকে বলা হাইলাম। কি বলে? হাইলাম। হাইলামে কি কি যুক্ত আছে? রেনাল ধমনী ঢুকছে, রেনাল শিরা বিরাইছে, আরেকটা এখানে গবিনী, গবিনীটাও এখান থেকেই বিরাইছে। 3টা জিনিস যুক্ত থাকে। তা এই যে বৃক্কের এইটা খাঁজ, এই খাঁজটার কী নাম? আচ্ছা, বৃক্কের দৈর্ঘ্য প্রস্থ বলি, এনসিআরটিতে দিয়ে আছে। বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 থেকে 7 সেন্টিমিটার, উচ্চতা 2 থেকে 3 সেন্টিমিটার। বৃক্কের অবস্থান এনসিআরটিতে আছে। আমাদের হাড়ের নাম জানো তো? সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল, কক্সিস। থোরাসিকের লাস্ট 2টা থেকে ল্যাম্বারের 3 নম্বর হাড় পর্যন্ত কিডনিটা অবস্থান করছে দুদিকে। ওজন হয়েছে 120 থেকে 170 গ্রাম। তথ্য লিখবে, লেখো, না লিখবে তো আমার মতো মুখস্থ রাখতে হবে, কণ্ঠস্থ করতে হবে। দৈর্ঘ্য বললাম কত? 10 থেকে 12 সেন্টিমিটার লেন্থ। ব্রেথ কত মোনা? 5 থেকে 7 সেন্টিমিটার। হাইট কত মোনা? 2 থেকে 7 সেন্টিমিটার। ওয়েট কত মোনা? 120 থেকে 170 গ্রাম। অবস্থান কোথায় মোনা?
2 নম্বর থোরাসিক, শেষ 2 থোরাসিক, শেষ 2 নম্বর থোরাসিক 2 ল্যাম্বার 5। এই তথ্যগুলো এনসিইআরটিতে দেওয়া আছে, কোশ্চেন খিচখাচ মারতে পারে নিট পরীক্ষায়। ল্যাম্বার 3, ঠিক আছে, এইটুকু অবস্থান। কিডনির এই দিকটাকে হাইলাম বলে, হাইলামে কে কে যুক্ত আছে বললাম, রেনাল ধমনী ঢুকছে, রেনাল শিরা বেরাইছে, আর গোবিনী বা ইউরেটার যুক্ত আছে। কোথায় যাইছে গোবিনীটা? গোবিনীটা চলে গিয়েছে মূত্রাশয়ে, মূত্রাশয় থেকে আরেকটা নালী বাইরে হবে যেটা দেহের বাইরে বের হয়, মূত্রনালী। মোবাইলে নিচ্ছে, ক্যামেরা নিচ্ছে, তাহলে এইটাকে বলে মূত্রনালী, এইটাকে বলে মূত্রাশয়, এইটাকে বলে ইউরেটার বা গোবিনী। অনবরত জন্মর পর থেকে মৃত্যু পর্যন্ত গোবিনী দিয়ে মূত্র কিন্তু আসছে, টুপুক টুপুক মূত্র মূত্রাশয়ে জমা হয়েছে। মূত্রাশয়ে তোমার ফিলিংস এসছে যে 1 লিটার 2 লিটার, হাফ লিটার, 1 বোতল 2 সিসি মূত্র জমেছে। সেই মূত্রটা তোমার লোড লাগছে শরীরে। এটা দেহের ফ্রন্ট দিকে থাকে, কিডনি পেছন দিকে থাকে, এইখানে মেরুদণ্ডের দুপাশে, আর এই দিক থেকে গোবিনীটা ঢুকে মূত্রাশয়ে মূত্র জমা থাকে। মূত্রাশয় দিয়ে মূত্রনালী দিয়ে মূত্র তোমার ইচ্ছায় বাইর করতে পারবে, স্প্রিংটার বেশি চাপ দিতে হয়। এইটা বৃক্কের কোটেক্স। শুনো, বৃক্কের আবরণটাকে ক্যাপসুল বলে। বৃক্কের একটা আবরণ থাকে, হালকা হালকা একটা লেয়ার থাকে আবরণ, সেই আবরণটাকে বলে রেনাল ক্যাপসুল। বৃক্কের যাবতীয় নাম রেনাল দিয়ে শুরু হবে, রেনাল বৃক্কের টার্মস বটে, এটাকে বলে রেনাল ক্যাপসুল। ক্যাপসুল সবারই আবরণ, হৃৎপিণ্ডের আবরণও ক্যাপসুল, লাংসের আবরণও ক্যাপসুল, কিন্তু বৃক্কের আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। ক্যাপসুলের বাংলা কি? আবরণ। ইংলিশটা হয়েছে আমার তথ্য। যদি বলে বৃক্কের আবরণকে কি বলে, যদি তোমার বাংলা মিডিয়ামে পড়িতে তাহলে বৃক্কের আবরণকে বৃক্কের আবরণ বলে, কিন্তু ইংলিশে মনে হচ্ছে রেনাল ক্যাপসুল, তখন নতুন মনে হয়েছে। ক্যাপসুলের বাংলায় হয়েছে আবরণ। কথাটা বুঝতে পারছো? তারপরে থাকে বৃক্কের কোটেক্স অঞ্চল। কি নাম? কোটেক্স। কোটেক্স মানে যে কোনো অঙ্গেরই বাইরের অংশটাকে কোটেক্স বলে, আর ভিতরটাকে বলে মেডুলা। বৃক্কের পরের পার্টটাকে কি বলে? ক্যাপসুলের পরের কিছুটা পার্টকে কি বলে মোনা? কোটেক্স। কি বলে? কোটেক্স। আর তারপরের পার্টটাকে কি বলে? মেডুলা। বৃক্কের মেডুলা। মনে থাকলেও তাহলে বৃক্কটাকে যদি আমি কাটি তাহলে প্রথম পার্টটা কী পাবো? ক্যাপসুল। ক্যাপসুলের পরের পার্টটা কী পাবো? কোটেক্স। কোটেক্সের পরের পার্টটা কী পাবো মোনা? মেডুলা। কৃপা ধ্যান দেবে সবাই, অ্যাটেনশন দিয়ে পড়বে। এইগুলাতে এমনি ত্রিভুজাকার পিরামিড থাকে, প্রায় 16 থেকে 17টা পিরামিড থাকে। এনসিইআরটিতে 15 থেকে 16টা পিরামিড লিখছে একটি কিডনিতে, এরকম ত্রিভুজাকার। কোন অংশে থাকে? এগুলা মেডুলা অংশেই থাকে। মেডুলা অংশে কী থাকে? বিক্রিয় পিরামিড। এটার নাম কি মোনা? আমি এদিকে লিখছি, এই কিডনিটা বাদ দাও। এখন এই কিডনি থেকেও এরকম বেরোচ্ছে, হ্যাঁ, রেচনতন্ত্রের একটা ছবি আঁকবে, তখন পুরাটা আঁকবে, আর যখন এটা কাটিয়ে দিবে তখন শুধুমাত্র কিডনির স্ট্রাকচার, এটাই খুব ইম্পর্টেন্ট, কিডনির গঠন। এটাকে বলে বিক্রিয় পিরামিড। শুনো, বিক্রিয় পিরামিডের নিচগুলোতে, এই বিক্রিয় পিরামিডের যে নিচটা আছে, নিচ পাটটা, সেই নিচ পাটটাতে গোলকালি লেখাচ্ছে না, বিক্রিয় পিরামিডের এই নিচ পাটগুলোতে, এইগুলাতে প্যাপিলারি বলে একটা জিনিস থাকে। কি নাম মোনা? প্যাপিলারি। লেখো, বিক্রিয় পিরামিডের নিচটাতে কি থাকে? সব রেনাল। রেনাল দিয়েও লিখতে পারো, বিক্রিয় দিয়ে লিখতে পারো, বিক্রিয় প্যাপিলা। এই বিক্রিয় প্যাপিলা থেকে আরও সরু সরু নালী বের হয়ে গেছে, সরু সরু সুতার মতন নালী। কোথা থেকে? বিক্রিয় প্যাপিলা থেকে। ধ্যান দাও সবাই। পিরামিডটা কোথায় এসে বলেছি? মেডুল অংশে। ক্যাপসুলের পরের পার্টটা কি? কোটেক্স। কোটেক্সের পরের পার্টটা কি? মেডুলা। মেডুলাতে কি আছে? 16 থেকে 17টা বিক্রিয় পিরামিড। বিক্রিয় পিরামিডের নিচের পার্টটা কি মোনা? প্যাপিলা। আমার মুখের কথাটা শুনো, লেখা যদি না বোঝায়, মুখের কথাটা দিয়ে তুমি বানান ঠিক লেখার কোনো প্রয়োজন নাই, উচ্চারণটা ঠিক লেখো। পয় রস্যি, পোয়াকার, লয়ের আকার, পয় জফলার আকার দিলেও পারো, না দিলেও পারো, প্রপার বানান। এটা কোনো বাংলা গ্রামার পরীক্ষা হচ্ছে না, লাইফ সায়েন্স। উচ্চারণটা লিখলেই হয়েছে, ইংলিশে লিখলে হয়েছে। 4টে অপশান পাবে জীবনের পরীক্ষায়, যখন প্যাপিলা দেখতে পাবে গোল মেরে দিবে, হাতে লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে বিক্রিয় প্যাপিলা, আর এটা কী হচ্ছে? বিক্রিয় পিরামিড। বিক্রিয় পিরামিডের নিচের পার্টটাই হচ্ছে বিক্রিয় প্যাপিলা। এইটা সরু 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 নল বাইর হয় এখান থেকে, বিক্রিয় প্যাপিলা থেকে, যেটাকে বলা হয় মাইনর ক্যালিক্স। কৃপা ধ্যান দেবে, এখান থেকে সরু সরু এমনি নল বাইর হয়, যেটাকে বলা হয় মাইনর ক্যালিক্স। লেখো সবাই, এটাকে বলা হয় মাইনর ক্যালিক্স। উচ্চারণ শুনো, উচ্চারণ থেকে লেখো, লেখাটা দেখো না যে লেখা বুঝাইছে না তাহলে লিখবো না। আমি গলায় বলছি, তুমি বানানটা ভুল হইলেও কোনো যায় আসে না, বানানটা চিরসূত্র লয়। মাইনর ক্যালিক্স।
যদি বানান জানো না ক্যালিক্স পোয়াক নিশ্চয়ই ট আকার লয় রস্যি লিখবে না, ক আকার লেখো, লয় রস্যি দন্তস কয়ে, যদি দন্তস ক আলাদা আলাদা দিবে তাও চলবে, উচ্চারণ ঠিক হলে হয়েছে, গলার উচ্চারণটা ঠিক করো। মাইনর ক্যালিক্স বোর্ডের লেখা দেখাচ্ছে না তো না দেখা, কথা তো শোনাচ্ছে, তো তুমি বানানটা নিজে লেখো, আমি কিছু একটা লিখেছি তুমিও কিছু একটা লেখো, মাইনর ক্যালিক্স লিখবে, গলার কথাটা আওয়াজটা নিশ্চয়ই শুনেছে। আর তারপরে এইটা আরও মোটা নালী সৃষ্টি হয়ে যায় এগুলো থেকে, ওইটাকে বলে মেজর ক্যালিক্স। দেখো মাইনর থাকলেই মেজর হবে, তারপরের এই যে নলটাকে কি বলে মেজর ক্যালিক্স। মাইনর মেজর অনেকবার তুমি পাবে লাইফ সায়েন্সে, ঠিক আছে, সে পেশি থাকে মাইনর মেজর থাকে না, প্যাক্টোরালিস মেজর প্যাক্টোরালিস মাইনর, কত কিছু মেজর মাইনর লাইফ সায়েন্সে। তাহলে মাইনর ক্যালিক্স আর কি এটা মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্সটা এইখানে এসে পেলভিস সৃষ্টি করে, এখানে একটা বৃক্কীয় ছাকনা, আর এই পেলভিসটাই গোবিন্দিতে যুক্ত হয়। থাকলেই গোটা গোটা যত মূত্র আমি বুঝাবো রক্ত থেকে কী করে মূত্র শিখছে, কে শিখছে সেটা পরের কথা। এখন আমি তো নেফ্রন বুঝাই নাই যে বৃক্কের কোথায় নেফ্রন আছে, আমি শুধু মিডল অংশে কী বললাম, বৃক্কীয় পিরামিড আছে, পিরামিডের নিচটা প্যাপিলা আছে, প্যাপিলার নিচে একটা সরু নালী আছে যার নাম মাইনর ক্যালিক্স, তারপরে একটা মোটা নালী তার নাম মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্সটা কোথায় যুক্ত হয়েছে পেলভিস, পেলভিসটাই নল হয়ে বাইরে বেরিয়ে গিয়েছে যেটার নাম গবিনী, সেটাই মূত্রাশয়ে জমা হয়েছে। তাহলে থ্রুপত্র যদি আমি বলি, বলো বৃক্কের প্রথম অংশ ক্যাপসুল, তারপরে কোটেক্স, তারপরে মেডেলা, মেডেলাতে পিরামিড আছে, পিরামিডের নিচে পেপিলা আছে, পেপিলার পর মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্সের পর মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্সের পর পেলভিস, পেলভিসের পর গবিনী, গবিনীর পর মূত্রাশয়, মূত্রাশয় থেকে মূত্রনালী, মূত্রছিদ্র দেহের বাইরে। গলায় ফ্লুয়েন্সি এসছে। এবার তুমি যদি কুক কুক করবে, একটু কিবোর্ডটা ক্যাপসুল, একটু কোটেক্স, পড়াশোনা ছাড়ো অন্য কিছু কাজ করো। পড়ি তো কে বলেছো সবাইকে, 140 কোটির লোক সবাই পড়লে হবে? অন্য শেখো কাজ, চাষবাস শেখো, ঘরোয়া কাজ শেখো, কোনো ফুল তৈরি করো, মালা তৈরি করো, ফুল চাষ করো, মালা তৈরি করো, বিভিন্ন কাজ আছে দেশে, সব কাজই ভালো। লাইফ সায়েন্সটা হচ্ছে না পড়া, তার মানে তোমার লাইফ সায়েন্স তোমার জন্য লয়, তো পড়াশোনায় ভালো লও, এটা মানতে হবে। সবাই যে পড়িতে পারবে সেটা লয়, যে এটা গলায় ফ্লুয়েন্সি আছে, আবার আমি ছবি না দেখে বলছি, ক্যাপসুল, কোটেক্স, মেডেলা, পেলভিস, প্যাপিলা, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, গবিনী, মূত্রাশয়, মূত্রনালী, মূত্রছিদ্র। যদি তুমি বলতে পারছো কিডনি শিখে গেছো, কিডনির ভিতর তুমি শিখে গেছো। যদি বলতে না পারছো তুমি শিখছো না, যতই ক্লাস দেখো বুঝে লাভ নেই। কেউ তোমাকে ভালো বুঝাইতে লিখছে, আরে তুমি ভালো বুঝতে পারছো না, তোমার ব্রেন পার্ট ঠিক নেই। কেউ যদি সব দিকে খারাপ বুঝায়, সেই ক্লাসটাতে যদি তুমি বোঝো তবেই তো তুমি ট্যালেন্ট। কোনো টিচার সব দিকে খারাপ বুঝাচ্ছে, সেটা তো তুমি সব দিকে ভালো বুঝে গেলে। টিচারটা হয়তো ভালো কোয়ালিটি নেই বুঝাবার, কিন্তু তুমি ওই খারাপ টিচারটার পড়াতেও ভালো বুঝে গেলে। একটা ভালো টিচার দুর্দান্ত 2 ঘন্টা বুঝাচ্ছে, সেটা তো বদলকেও বুঝাই দেবে। তুমি কোথায় ট্যালেন্ট হইলে? তোমাকে বুঝাইতে হইলেও তবে বুঝিলে। আরে তুমি বই পড়েও বুঝে নিতে হবে। আমরা এটা বই পড়েই বুঝেছি, আমরা কখনো টিচার বুঝাইনি। আমি বই পড়ে বুঝেছি পুরোটা, পুরো নিজের বই পড়েছি, সেই বই থেকে বুঝেছি, আস্তে আস্তে বুঝেছি। এখনও বুঝি, এখনও পড়াশোনা করি, এখনও বুঝি। আজও কিছু বুঝলাম নতুন, আজও পড়াবার আগে একটু দেখেছিলাম আমি জিনিসটা, নতুন তথ্যগুলো মনে রাখলেও, তথ্যগুলো যতটা পারলে মনে থাকে। এটাই পড়াশোনা। ভালো টিচার পড়াচ্ছে তবে বুঝবে এমন কথা নয়। কেউ না পড়াও বুঝে, কেউ যদি খারাপ পড়ায় সেইটার থেকেও তুমি ভালো বুঝো। তোমার দায়িত্ব গলায় ফ্লুয়েন্সি আনা আর গলায় ভালো বোঝা। জীবন বিজ্ঞানের 80% পড়া গলার ফ্লুয়েন্সি থেকে হয়, না বুঝেই হয়। উত্তর তো অপশান থাকবে 4টা, নেট পরীক্ষায় 4টা অপশান থাকে। গলায় যদি ভালো ফ্লুয়েন্সি আছে, আর রেচন অঙ্গের নাম আমার ছোটোর সময় পড়েছি, গলায় ফ্লুয়েন্সি চলে এসেছে আর ভুলিয়ে নি। টুসু ভাদু, হিন্দি গান, উড়িয়া গান, সাঁওতালি গান সব মনে থাকে, এটাও মনে আছে। দমে গান করি, সাইকেল চালাতে গান করি, হাঁটতে গান করি। যে যত গলায় চেঁচায় আর যে যত ভালো স্টুডেন্ট, ও কোনো 7টি কানে রা নেয়। ভালো তোমাকে সমাজ বলছে কী হবে, তুমি চুপচাপ থাকা যাবে না, চেঁচাইতে হবে। যত চেঁচাবে, যত কেউ তোমার খারাপ বলুক, তোমার পড়াশোনা তো তার সাথে হয়। শান্ত ছেলেটা বড় শান্ত হয়ে লাভ কি আমার? শান্ত হয়ে চাকরি দেবে কেউ আমাকে? শান্ত হলে তোমাকে চাকরি দিবে? যে এই শান্ত, তাহলে একে চাকরি দিয়ে দাও, ডাক্তারি করে দেবে। শান্ত পড়ে ট্যালেন্ট হইতে হবে, পড়াশোনা হইতে হবে, গাইল দিতে হবে লোককে, ফ্লুয়েন্সি আনতে হবে। ভদ্র ছাড়ো, পড়াশোনা শিখা হবে। আপনি ভদ্র হয়ে যাবে, যথেষ্ট ভদ্র হবে। ভদ্র হওয়ার দরকার নাই, ভালো হওয়ার দরকার নাই। পড়াশোনা করতে থাকো, পুরা জ্ঞান বাড়াইতে থাকো, নিজের জ্ঞান বাড়ার জন্য বই পড়তে থাকো। খারাপ করার সময় পাবে না তুমি। তাহলে হয়ে গেল এটা। এইবারে বৃক্কীয় পিরামিড, বৃক্কীয় প্যাপিলা, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস। এই গবিনিটি বড় হয়ে পেলভিস হয়। এইবারে শুনো, আমি
আরেকটা জিনিস বলবো তোমাকে, মাঝে মাঝে কোটেক্সটা মেডেলা তক্ক ঢুকিয়ে যায়। এই যে কোটেক্সটা আছে না, কোনো সময় এই কোটেক্সটা এই যে বৃক্কীয় পিরামিডের খাঁজগুলাই মেডেলা অবধি ঢুকিয়ে যায়। ঠিক আছে, এই মেডেলা তক্ক যখন কোটেক্সটা ঢুকে, এটাকে বাটিনির স্তম্ভ বলা হয়। এনসিআরটিতে দেওয়া আছে, এটা খেয়াল দেবে সবাই। এইটাকে বলে বার্টনির স্তম্ভ। কি বললাম, অনেক সময় কোটেক্সটা মেডেলার খাঁজ তক্ক ঢুকিয়ে যায়, এটাকে বলে বার্টনির স্তম্ভ। এনসিআরটিতে আছে, লেখো বার্টনির স্তম্ভ। কোশ্চেন ব্যাঙ্কে পাবে 9 দমে, বার্টনির স্তম্ভ কাকে বলে। বার্টনির স্তম্ভ কী বললাম, কোটেক্সের কিছু অংশ মেডেলার খাঁজটা তক্ক ঢুকিয়ে যায়, তাকে কি বলে বার্টনির স্তম্ভ। এনসিআরটিতে আছে এইটা, বার্টনির স্তম্ভ। বার্টনির স্তম্ভ ফ্লুয়েন্সি আনার দরকার নাই, ফ্লুয়েন্সি তোমার ওইটা থাকবে। কি বললাম, ক্যাপসুল, কোটেক্স, মেডেলা, প্যাপিলা, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী, দেহের বাইরে। বাস, গলায় এটা ফ্লুয়েন্সি আনো। চেঁচাও তুমি, সাইকেল চলে চেঁচাও, খাইতে চেঁচাও, আরও যদি কিছু করো সেটাও তো চেঁচাও। বাস, বার্টনির স্তম্ভ আমি বললাম, লেখা বোঝাচ্ছে না, কথা শুনো, বানান কী হবে নাকি, বার্টনির স্তম্ভ। তাহলে কী বানান হবে, নিশ্চয়ই গোয়াকার দিয়ে শুরু হবে না, বোয়াকার, র, টয়রস্যি, দন্তনরস্যি, র, স্তম্ভ। লেখা বোঝাচ্ছে না, আমি লিখবো না, তাই বাদ দাও। বার্টনির স্তম্ভ তুমি লেখো, আমি মুখে বলছি, তার এখানে লিখেওছি, লেখা বুঝাবে না, ক্যামেরা সিস্টেম অত ভালো নয়। আস্তে আস্তে লেখো বার্টনির স্তম্ভ। নাহলে এনসিআরটির বইটা থেকে খুলো, যদি বইটা আছে তো দেখো, বাংলা ভার্সন বইটা আছে, ইংলিশ ভার্সন বই আছে, সব দিয়ে লেখা আছে। বাস, এইবার আমি নেফ্রন পড়াবো। নেফ্রন কোথায় থাকে শুনো, এইগুলাতে, এই বৃক্কটাতে 10 লক্ষ নেফ্রন আছে। নেফ্রন কি করছে, এই যে কি বললাম, রেনাল ধমনী আসছে, রেনাল ধমনী এই কোটেক্স অঞ্চল দিয়ে পাস হয়ে যায়, ওইগুলা এইখানে গেলে প্রচণ্ড নেফ্রন আছে, প্রচণ্ড নেফ্রন। নেফ্রনগুলোতে ওইটা ঢুকে, ওই রেনাল ধমনীগুলা। নেফ্রন কি করে, রক্ত থেকে দূষিত জলটাকে টাইনে নেয় অটোমেটিক। সেই নেফ্রনটা যাই পরে প্যাপিলাতে পড়ে যায়। নেফ্রনের শেষ প্রান্তটা কোথায় পড়ে যায়, প্যাপিলা থেকে ঝরে ঝরে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, গ্যালভিস, গোবিনী থেকে মূত্র বেরিয়েছে। তাহলে রক্ত থেকে কে ছেঁকছে, নেফ্রন। এবার আমাকে নেফ্রন, একটা বৃক্ক 10 লক্ষ নেফ্রন আছে, তার মানে নেফ্রন বুঝতে পারছো কত ছোট, মাইক্রোস্কোপিক। বৃক্ক কাটলে তুমি নেফ্রন দেখা পাবে না, ইলেকট্রন অবক্ষীণ যন্ত্র তাকাইলে অল্প অল্প নেফ্রনগুলো বুঝতে পারবে। তাও আমরা নেফ্রনের একটা কাল্পনিক ছবি আঁকবো, সেটা আমি, এটা বৃক্কের গঠন পড়াইলাম, এই ক্লাসটা পুরাটা বৃক্কের গঠন। নেক্সট ক্লাসে আমি নেফ্রন দিয়ে বৃক্কটাকে পড়াবো, কী করে নেফ্রন দিয়ে আস্তে আস্তে মূত্রটা দেহের বাইরে হচ্ছে, এবং এইটা পুরোটা কাজে দেবে। এইটা তোমার আগে ব্রেনে চাপা থাক। নেফ্রনের শেষ প্রান্ত তো সেই প্যাপিলার পর থ্রু চলবে দেহের বাইরে। তো আমি নেফ্রনের শুরুটা কোথায় থাকে, বৃক্কের, নেফ্রনের একটা মুন্ডু থাকে, ওটা বৃক্কের কোটেক্স। আমি আর বৃক্ক আঁকবো না, আমি শুধু নেফ্রন আঁকবো। তোমাকে বৃক্কের এই ছবিটা কল্পনা করতে সাথে সাথে। আমি যখনই বুঝাবো নেফ্রনের এই পার্টটা কোটেক্সে আছে, কিন্তু কোটেক্সটা রাখা থাকবে না নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা অবশ্যই দেখবে, সেটাতে শুধু নেফ্রনের গঠন পড়াবো আমি। একটা বৃক্কে কত নেফ্রন আছে, 10 লাখ। বৃক্কের গঠনগত একক, কার্যগত একক হচ্ছে নেফ্রন। নেফ্রন কি, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। কী করে নেফ্রনগুলো থেকে রক্ত থেকে, নেফ্রনেই মূত্রটাকে ছেঁকে, রক্ত থেকে মূত্রটাকে ছেঁকে কে, ফিল্টার কে করে রক্তটাকে, মূত্র। আর ফিল্টার হওয়া রক্তটা আবার ঘুরে চলে যায় হার্টে। প্রতি মিনিটে কত লিটার রক্ত আসছে হার্ট থেকে, সব রক্ত একসাথে আসছে না, 5 লিটার রক্ত আছে, দেহের অন্য জায়গায় তো রক্ত দিচ্ছে, সব রক্ত কিডনি কি চলে গেলে হবে। প্রতি মিনিটে 1100 থেকে 1200, সব রক্তই কোনো না কোনো আসছে, সব সময় রক্ত আমার ডায়ালিসিস হচ্ছে। আর যদি কিডনি খারাপ হয় তো কৃত্রিমভাবে রক্তটাকে ডায়ালিসিস করতে হয়, কত কষ্ট। ঠিক আছে, এই তথ্য থাকলে আজকে এই ক্লাসটা মূলত হলো বৃক্কের গঠন, কিডনির গঠন, রেচনতন্ত্রের ধারণা, কিছু কিছু প্রাণীর রেচনাঙ্গ বলেছি, অনেক তথ্য দিয়ে আছে ক্লাসটা। পুরো এক পাতাতে সাজাই লেখো, আর একটা পাতার মধ্যে লেখার চেষ্টা করো গোটাটা ছবি সমেত। বৃক্কের অন্তর্গঠনের ছবি আঁকো, একটা রেচনতন্ত্রেরও ছবি আঁকতে পারো সাইডে। রেচনতন্ত্রের ছবিটা এইরকম না, রেচনতন্ত্রের ছবিটা আর কী হবে, রেচনতন্ত্রের একটা ছবি এঁকে নেবে সাইড দিয়ে। এটা তো বৃক্কের গঠন, বৃক্ষটাকে কাটিয়ে দেখি, রেচনতন্ত্রের এরকম একটা ছবি এঁকে নেবে মন থেকে, রাপলি ছবি আঁকো। ছবিটা শৌখিন আনতে যাও না, শিল্পকলা লাই, এখানে কোনো ভাস্কর্য, স্থাপত্য ভাস্কর্য করতে যাও না। জীবন বিজ্ঞান বোঝার জন্য যত ছবি দরকার তত। স্পিডটা বড় কথা, স্পিডটা। এখানে ফ্যান্সি চুমকি বসান দিও না খাতায়, এখানে লাল নীল চুমকি বসাবে, দেখতে ভালো লাগবে, দেখিয়ে ভালো কেউ নাম করবে না, কনসেপশনের নাম আছে। যদি তুমি 1 মিনিটের মধ্যে ছবিটা আঁকতে পারো রেচনতন্ত্রে, বাস দ্যাটস অল। যতই খারাপ হোক সেটাই তোমার ক্ষেত্রে সোনার ছবি। আর তুমি যদি 2 ঘন্টা লাগাইলে, এখানে চুমকি বসাইলে, ভাস্কর্য লিওনার্দো ভাঞ্চির মতো ছবি এঁকলে, ওই শিল্পকলা করার লাইফ সায়েন্স লয়, তাহলে অন্য ছবি আঁকো, ঝর্নার ছবি আঁকো, পাখি আকাশ উড়ছে সেই আঁকো, ওইলা তো তুমি শিল্পকলা, লালিত্য, ভাস্কর্য, পাণ্ডিত্য সব দেখাও। জীবন বিজ্ঞানের ছবি খারাপ হোক, রাফ হোক,
হেজে পেজে হোক, যথেষ্ট নামগুলো দিলেই যথেষ্ট। খুব কম সময় হোক, কুইক হোক, স্মার্টনেস থাকবে ছবিটার মধ্যে, টাইম খুব কম হবে, সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হইতে হবে। ওকে, নেক্সট ক্লাস দেখা হচ্ছে।